নোট আমার করেন। একটা জি, প্রশ্ন ছিল অসীম ভাইয়ের কাছে। আচ্ছা আপনার জি। নেব আচ্ছা, কোনটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা আচ্ছা, সেটা হচ্ছে মনে করেন মানে আলোচনার ক্ষেত্রে আপনার একটা বিষয়ে মত থাকবে, আমার দ্বিমত থাকবে। যেমন এখানে এসেও যে আমাদের সবার একমত হচ্ছে সবকিছু নিয়ে, এরকম না। আমি যেটা দেখেছি যে আমি যখন 31 দফা পড়ছিলাম আপনাদের, তখন দেখলাম যে ওখানে উচ্চকক্ষের একটা প্রস্তাব আপনাদের আছে, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের আলোচনা যখন উচ্চকক্ষের আলোচনাটা করেছি, তখন আপনাদের ওখান থেকে ডিসেন্টিং নোট এসছে। তো এই এই আবার কিছু কিছু জায়গায় এই আপনাদের দলীয় যে মতটা, সেই মতবাদের ভিত্তি বা আপনাদের দলের অন্যান্য যারা আপনাদের মতো আইনজ্ঞ আছেন তাদের মতবাদটা কি সেটা জানার জন্য। যেমন আমরা এনটিসির নিরপেক্ষতা চেয়েছি, নারীদের আসনের সরাসরি ভোট চেয়েছি, যেখানে আমি নিজে জানি যে বিএনপির অনেক নারী নেত্রীরা আছেন, উনারাও চান যে নারীর আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত হোক, সেটা ভোটের মাধ্যমে হোক, এবং 5% না, অ্যাটলিস্ট 15% হোক। এই জায়গাগুলো যদি সময় থাকে, যদি একটু মানে আমরাও জানার জন্য, ধরেন আমিও জানতে চাই যে বিএনপির এই জি, অবস্থানগুলো সরে 31 আসার বা দফায় আছে, তারপরে ডিসেন্ট কেন করার কারণ নোট অফ কি? ডিসেন্ট দিলেন? জি। কেন আমি একটু তাহলে বলি একটু, সেটা সেটা হচ্ছে যে বিএনপি বলেছে যদি তারা সুযোগ পান, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা জনগণ যদি সেবা করার সুযোগ দেন, তাহলে উচ্চকক্ষের বিষয়ে তারা আপনার এই করবেন, পার্লামেন্টে বিল আনবেন এই বিষয়টা। কিন্তু এখনই তো আর আপনার এই উচ্চকক্ষের নির্বাচনটা হতে পারছে না। দুই, যখন এখানে পিয়ারের বিষয়টা এসে গেছে, তখনই কিন্তু মনে করেন যে সিদ্ধান্ত পরিবর্তন। আমি যে কথাটা বলেছি যে অ্যাডাপ্টেশনের একটা বিষয় থেকে থাকে, তো সে কারণে হয়তো বা বিএনপি যুক্তিযুক্ত এই মুহূর্তে মনে করেনি, এবং সে কারণে এখানে নোট অফ ডিসেন্টটা দিয়েছে। কিন্তু আমি ওই যে কথাটা বললাম, তার মানে এই না যে বিএনপি এটাকে আউটরাইট রিজেক্ট করেছে, তা না। পরবর্তী পার্লামেন্টটা কেমন হবে, আপনি কি কেউ কি 100 আসন পাবে, হাং পার্লামেন্ট হবে, 2/3 পাবে, নাকি আপনার সিঙ্গেল মেজরিটি নিয়ে সরকার গঠন করলো, আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য সব রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করবে সংসদে, সেটা তার উপরে ডিপেন্ড করবে। এটা এমন না যে এটা বাদ হয়ে গেছে। আর নারী আসনের বিষয়টা যেটা, আমি সেই বিষয়টা একটু বলি। দেখুন, নারীর ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারা কাজ করে গেছেন। সেই আপনার বিনা বেতনের পড়ালেখা থেকে আরম্ভ করে, রেশনিং থেকে আরম্ভ করে, ফুড ফর আপনার এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু করেছেন এই নারী শিক্ষার প্রসারণ কিংবা আপনার নারীদের ক্ষমতায়নের ব্যাপারে। জি, এখন কথাটা হচ্ছে যে আমরা কতটুকু উপযোগী, সব জায়গায় কিন্তু আমরা পাওয়া যায় না কোন পদ্ধতিতে হবে। সেটা আস্তে আস্তে বিএনপির যেমন একটা কমিটমেন্ট আছে যে এই 5 বছরে আমরা এটুকু, পরবর্তী 5 বছরে 10%, পরবর্তী 5 বছরে 15%, এ ধরনের করে আপনার মনে করেন যে আসার বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে যে সরাসরি দেখা গেছে যে আমাদের অনেক নারী নেত্রীরা আছে যারা মনে করেন যে সুপারসিড করেছে পুরুষ নেতাদেরকে, অটোমেটিক্যালি মনে করেন যে সেখানে তারা নমিনেশনটা পাবেন। এর বাইরে কোটার বিষয়টা আছে। জি, এখন জি, একটা জি, আমাদের তো মনে করেন যে আরপিও তে তো আপনার এই আছে যে 33% দিতে নারী হবে, আপনার নারী থাকতে নেতৃত্ব হবে, দিতে সামনে হবে। আনতে হবে। দলের কেন্দ্রীয় কমিটিতে প্রত্যেকটা কমিটিতে 33% আপনার নারীদের জন্য কাগজি ভাই, পদ রাখতে হবে। তাহলে এগুলো বিবেচনাধীন, এগুলো তো হবে আস্তে আস্তে। আমরা সব জিনিস একসঙ্গে পারবো না। যে কারণে আমি বলি যে পিয়ার উপযোগী না, সে কারণে হয়তো অনেক কিছু এই মুহূর্তে অনুপযোগী। কিন্তু সেটাকে উপযোগী করার জন্য গণতান্ত্রিক ভিত্তিটা যদি সুদৃঢ় হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় এবং মনটা আরেকটু বেশি উদার হয়, আমরা সেজন্য সবাই মিলে কাজ করতে হবে। জি, কাগজি ভাই। না, আমি শুনছিলাম সবার বক্তব্য তো শুনলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, চিফ অ্যাডভাইজার সেই বক্তব্যটা কিন্তু সরাসরি দিয়েছেন যে গত শুক্রবার যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এতদিন যাক অনেক বাধা বিপত্তি, অনেকেই করবে কি করবে না, বা তারাও করবে বলে একটা চিন্তা ভাবনা আছে। তো এটা এই যারা এখানে আছে জুলাই সনদকে, জুলাই সনদে যারা স্বাক্ষর করবে বা এটা নিয়ে আসছে, এর আগে জুলাই ঘোষণা হয়ে গেছে, তো সবাই মিলে একটা আন্দোলন করেছে। সে আন্দোলনটা ছিল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এবং গত 15 বছর ধরেই এই আন্দোলন সংগ্রাম করে আসছে, এবং সব এক জায়গায় থেকেই করেছে। কিন্তু যে হঠাৎ করে 18 সালে এসে করছে কোটা সংস্কার আন্দোলন, সেটাও না, এর আগে থেকে। যেমন একবার বিনা ভোটে যখন নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ, তখনও আন্দোলন হয়েছে, 14 তুমুল আন্দোলন আগে। হয়েছে 14-তে। তারপরে 2018 সালে ওই একইভাবে বিনা আগের রাতেই ভোট করে ফেললো। তো এই আন্দোলন সংগ্রামে তো সবাই মাঠেই ছিল। এখন কিছু ছোটোখাটো বিরোধ নিজেদের মধ্যে থাকবে, কিন্তু এইটাকে এমন একটা জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে না
যার ফাঁক ফোকর দিয়ে আবার সেই ফ্যাসিস্টের কোনো কিছু ঢুকে পড়তে পারে। কেননা এখন সময় তো এসেছে সবাই মিলে যদি দেশটাকে পুনর্গঠিত করতে পারে। কেননা আপনি দেখেন অর্থনীতির দিকে যদি তাকান, বিভিন্ন জায়গায় ফোকলা করে দেওয়া হয়েছে। 28 লক্ষ কোটি টাকা একটা এতটুক ছোট্ট একটা দেশ থেকে যখন লুটপাট করে বাইরে নিয়ে যাওয়া হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থাটা কি থাকে। যদিও এখন দেখানো হচ্ছে যে রিজার্ভ অনেক ভালো, কিন্তু বিনিয়োগের চেহারা তো ততটা ভালো না। জি। কেননা এই বিষয়গুলো তো এখন পলিটিশিয়ানরাই সিদ্ধান্ত নিবে যে আমরা পরবর্তীতে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজটা করতে পারি, এগিয়ে নিতে পারি। আমরা একটা বিরতিতে যাব। ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমিরুল ইসলাম কাগজি, শিরোনামে অনেকগুলো কথা আছে, কিন্তু আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেই আলোচনায় যদি সেটা এখানে খুব বেশি নেই, খুব বেশি মানে আজকের পত্রপত্রিকায় সেই বিষয়গুলো নেই বললেই চলে। হ্যাঁ, এখানে কিন্তু আবার নাশকতার বিষয়টা আছে। কিন্তু আবার আমরা অনলাইন যে পোর্টালগুলো দেখেছিলাম, পোর্টালগুলোতে আবার খুব ইম্পর্টেন্ট দিয়ে বলা হচ্ছিল। যেমন স্বাধীন মালিকের একটা সাক্ষাৎকার বিডি নিউজ 24-এ তারা করেছে, সেখানে তিনি বলেছেন যে বর্তমান যে সংবিধান সেটা অনুযায়ী সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা নির্বাচিত সংসদের। এখন আমি আপনি জোর করে বলতে পারি যে আমি যেটা বলছি সেটাই সংবিধান। আইনের দৃষ্টিভঙ্গি থেকে এরকম উদ্ভট কথা বলার তো আমি কোনো উদ্দেশ্য দেখি না। উনি আরও খুব ডিটেইলে বলেছেন এগুলো, উনি অনেক শব্দ ব্যবহার করেছেন যেগুলি খুবই বলেছেন যে একেবারেই মানে এটার প্রতারণা ইত্যাদি। মোটা দাগে হয়তো এইরকম একটা বিষয় আসতে পারে যে আপনি বসছেন পলিটিক্যাল একটা টেবিলে, এখন সেইটা পলিটিক্যালি সলিউশন করতে হবে, আপনি রাজনৈতিকভাবে সমাধান করবেন। এখন রাজনৈতিকভাবে সমাধান করতে গিয়ে যদি আবার আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তাহলে কি হলো, ওই জগা খিচুড়ি যেটা যে অবস্থানে দাঁড়ায় সেইটাই হয়ে যাচ্ছে। সেই কথাটাই মূলত উনি বলতে চাচ্ছেন যে আইনকে আইনের গতিতেই চলতে দেন। যদি সংবিধানের মধ্যে নিয়ে আসতে চান তাহলে সংবিধান যে ধারা বা যে অবস্থায় আপনাকে সামনে এগিয়ে নিতে বলে, এই যে গণভোট বলেন, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেই ধারার দিকেই যান। আর এদিকে আপনি যখন পলিটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছেন তখন আপনি রাজনৈতিকভাবে একমত হন। একমত তো আপনি অলরেডি হয়ে গেছেন। আপনি এখানে তো জুলাই সনদে যখন স্বাক্ষর করেছেন তখন কিন্তু আপনি রাজনৈতিকভাবে একটা সমাধানে চলে আসছেন। এটাকে আবার ওই যে কি বলে নির্বাচনের আগে আর একটা গণভোট করতে হবে, এই সমস্ত দাবি নিয়ে যদি আপনি সামনে আসেন। না, উনি কিন্তু গণভোটের কথা পরিষ্কার করেছেন যে গণভোট তো এইভাবে হয় না, তো আগে তো হয় না। আইনগতভাবে এটি করতে গণভোট পারবেন না করবেন বলে কখন ওনার মত। গণভোট আপনি 91-এর কথা আপনার মনে আছে কিনা, যখন ওই সময় দেখেন যখন আমাদের পলিটিক্যাল সিস্টেম যে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসা হলো, তখন যে সংশোধনীটা হলো এইটার জন্য কিন্তু গণভোটে যেতে হয়েছে পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পরে। জি, এইটা এগুলোর একটু আইনি ব্যাখ্যাটা নেই, কারণ আমার তিন আইনজীবী, আমরা আসলে দুজন সাংবাদিক, আমরা ওনাদের কাছ থেকে শুনেই আমাদের বলতে হয় আসলে বিষয় আইনি বিষয়গুলো। অ্যাডভোকেট আতিকুর রহমান উনি বলছেন যে সবগুলো দলকে একমত হতে হবে, সব বিষয়ে সব দলের ঐক্যমত্য হবে, এটা একটা উদ্ভট ধারণা। 30-40টা দল মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এটাও বা কম কি? মানে এটা তো তিনি বলছেন যে দলগুলো কাছাকাছি আসছে, কথা বলছে, কিন্তু যদি সবগুলো দল সব বিষয়ে একমত হয়ে যায় তাহলে তো আলাদা আলাদা দল থাকার প্রয়োজনীয়তা নেই। উনি বলছেন যে তাহলে তো দলগুলোর তো স্বতন্ত্র থাকে না। আতিকুর রহমান, আপনারা যে দাবি নিয়ে এখন মাঠে আছেন যে মানতে হবে আমার এগুলো, সব দলকেই মেনে নিতে হবে, মানে সেটার সঙ্গে এটা মানে কিভাবে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা দাবি করেছি, আমরা দাবির সপক্ষে আমরা যুক্তিও দিয়েছি কিভাবে কোন প্রক্রিয়া এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। স্বাধীন মালিক সাহেব উনি নিঃসন্দেহে একজন আইনজ্ঞ, উনি ওনার ওপিনিয়ন ব্যক্ত করেছেন। আমাদের ঐক্যমত কমিশন যাদের সাথে আলোচনা করেছেন বিশেষজ্ঞ, তারাও তো এই ব্যাপারে একমত হয়েছেন যে আইনে ভিত্তি দিতে হবে। আইনে ভিত্তি দেওয়া ব্যতীত এই সামাজিক যে চুক্তি আমরা করেছি এটাকেও মানতেও পারে, নাও মান। দেখেন আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমার টিভিতে আব্দুল জলিল সাহেব আর আব্দুল মান্নান ভূঁইয়ার হলো ডায়লগটা, আজকে সফল কালকে ব্যর্থ, আজকে সফল কালকে ব্যর্থ। বাংলাদেশের দীর্ঘকালের রাজনৈতিক ইতিহাস বলে আমরা পলিটিশিয়ানরা কথা রাখি না। আমরা বিরোধী দলে গেলে এক অবস্থানে থাকি, আমরা সরকার আরেক অবস্থানে থাকি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সবাই ডেমোক্রেসি বুঝে হলে অপোজিশনে থাকলে, যখন তিনি পাওয়ারে যান
তখন তার কাছে ডেমোক্রেসির সংজ্ঞাটা ভিন্ন হয়ে যায়। আমরা যেটা আমাদের দাবি, দেখুন এই যে আমরা একটা সুযোগ আমরা পেয়েছি, একটা রাষ্ট্র সংস্কারের সুযোগ। আওয়ামী লীগ 15 বছর দেশের সব কাঠামোকে ধ্বংস করে ফেলেছে। আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে আমাদের দলীয় কোনো স্বার্থ নয়, যাতে করে হানাহানি না হয়, যাতে করে একটা টেকসই বন্দোবস্ত আমরা সেখানে পেয়ে যাই, যাতে করে আমাদের আবার এই রাস্তা আমাদের নামতে না হয়। তার জন্য আমরা বলেছি যে আমরা একটা ভালো নির্বাচন চাই, আমরা একটা টেকসই গভর্নমেন্ট চাই, যাতে করে একটা ভারসাম্যপূর্ণ সরকার সেখানে আসে। এই জন্য জামাত ইসলামী বলেছে যে আমাদের আইনের ভিত্তিভাবে জামাত অনেক সেমিনারও করেছে, সভাও করেছে। আইনি কোন কোন দিকের বিগত সময়ে কোন কোন দিকে কিভাবে আপনার অ্যামেন্ডমেন্ট হয়ে কিংবা গণভোট হয়ে কিভাবে সব জামাত কিন্তু বলেছে, আমার সরকারের কাছে জামাত সে ব্যাপারে তার আইনি দিকগুলো উপস্থাপন সেখানে করেছে। দেখুন এখন আমাদের যারা ডিবেট করছে এখানে, আমরা মনে করি দায়িত্বটা এখন সরকারের কাছে, সরকারের কাছে, কিন্তু উনি বলছেন যে সরকারের কাছেও এটা কিছু নেই। সরকার জনগণের অ্যাডভোকেট আতিকুর রহমান, তাকে ভূমিকা রাখা উচিত। অ্যাডভোকেট আতিকুর রহমান, আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার মন্তব্য জানি যে উনি বলছেন যে উনি বলছেন, আসবো আপনার কাছে, আবার আতিকুর রহমান আসবো আপনার কাছে। অ্যাডভোকেট হুমায়রা নূর, স্বাধীন মালিক বলছেন যে ধরে নিলাম রাষ্ট্রপতি এটাকে অধ্যাদেশ জারি করলেন, কিন্তু অধ্যাদেশ হলো নির্দিষ্ট সময়ের জন্য একটা আইন, খণ্ডকালীন আইন, যেটা পরবর্তী সংসদ বসলে আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। অতএব এখন অধ্যাদেশ জারি করলেও এই অধ্যাদেশ তো বিলুপ্ত হয়ে যাবে। অ্যাডভোকেট হুমায়রা নূর, জি, এই বিষয়টা আমরা কয়েকটা জায়গায় ক্লিয়ার করেছি যে এটা অধ্যাদেশ হিসেবে জারি করলে এইটা হবে না। কারণ এই যে আমরা যে সংবিধান সংস্কারের যে আলাপগুলো, সংবিধানের মূলনীতি পরিবর্তনের যে আলাপগুলো, এটা একটা অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা সম্ভব না। কারণ দিস কনভারসেশন ইজ বিয়ন্ড দ্য এক্সিস্টিং লজ দ্যাট ক্যান বি চেঞ্জ উইথ এই ধরনের অধ্যাদেশ দিয়ে। কিন্তু আপনাকে এটার জন্য পাশ করতে হবে একটা অর্ডার, যেটার মাধ্যমে যেটা একটা বিশেষ আদেশ দিতে হবে, যেটাকে আমরা বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই নামকরণটা আমরা চেয়েছিলাম যে এই আদেশটা, আচ্ছা এই আদেশটা রাষ্ট্রপতি দিতে পারতেন, কিন্তু এই রাষ্ট্রপতি তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে স্পিরিটটা সেটা ধারণ করে না, সেটা চুপপুতো আওয়ামী লীগের রাষ্ট্রপতি। সুতরাং তার দ্বারা এই অর্ডারটা যদি ডিক্লেয়ার্ড হয়, সেই বিষয়ে আমরা একেবারেই দ্বিমত পোষণ করছি। আমাদের দাবি হচ্ছে এই যে বিশেষ আদেশটা জনগণ যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যাকে দায়িত্ব দিয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পাঠ করবেন এবং তার ভিত্তিতে এই আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের ম্যান্ডেট অনুযায়ী এটা কি সম্ভব? এটা কি কোন আইন এটা পারমিট করবে? এই আপনার তো বিদ্যমান আইন তো বাংলাদেশের যে সংবিধান, একটা যখন গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তখন সংবিধান কিন্তু জেপারডাইজ হয়ে যায়। এটা নিয়ে ওনার ব্যাখ্যা হচ্ছে, উনি বলছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা নির্বাচিত সংসদের। এখন আমি আপনি জোর করে বলতে পারি যে আমি যেটা বলছি সেটাই সংবিধান। আইনের দৃষ্টিভঙ্গি থেকে এরকম উদ্ভট কথা বলার কোনো উদ্দেশ্য দেখি না। এটা আইনের দৃষ্টিতে উদ্ভট। সেই জায়গাটায় আসছি। তো আমরা যেটা চাচ্ছি যে এই জুলাই সনদের ভিত্তিতে, এই আদেশের ভিত্তিতে গণভোটটা হবে এবং গণভোটে মানুষের যে ম্যান্ডেটটা আসবে, সেই ম্যান্ডেটটা মানে এই জুলাই সনদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, বাট মানুষ যেটা সিদ্ধান্ত নিবে সেইটাকে আসলে সেটার বাস্তবায়ন করবে পরবর্তী জুলাই সনদ যেটা আপনারা করছেন, এই জুলাই সনদের বিরুদ্ধে যদি কেউ একজন ব্যক্তিও যদি মতামত দেয়, তাহলে সেটা কি আপনাদের জন্য কোনো সুখকর হবে? সেটা একজন ব্যক্তিও যদি না দেয়, না ভোট দেয়, একজন না ভোট, তো এটা তো মানুষের জনগণের অভিপ্রায়। বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বাংলাদেশের জনগণের। জুলাই সনদের 85টা প্রস্তাবে সকল প্রস্তাবে সবাই মেনে নিবে, এইটা তো আমরা এক্সপেক্ট করি। দুই নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিদ্যমান মানে যে সংবিধান, সেটাকে বললো যে জিওপোর্ডাইজ হয়ে যায়, মানে তাহলে আপনার কিন্তু এই যে সরকার প্রধান, উনি কিন্তু এই বিদ্যমান সংবিধানের আওতায় কিন্তু উনি ওত নিয়েছেন নাকি বাইরে থেকে নিয়েছেন? এটা বিশদ আলোচনা। আমরা যখন সেই জন্য তাহলে তো এটা নিয়ে এর আগেও আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা বলছেন এটা ভুল করেছে। ভুল যদি করে তাহলে এখন সংশোধন বিচারপতি পালিয়ে গিয়েছে,
তার যেই আচ্ছা, প্রধানমন্ত্রী এটা একটা next, বড় next, আলোচনা, পালিয়ে গিয়েছে, এটা তার অন্য next, সময় এই next. আলোচনাটা যেই হবে না। রাষ্ট্রপতি স্বৈর শাসকের ওইটা একটা বিস্তর আলোচনা, জি জি, তাদের অ্যাডভোকেট আদেশে হুমায়ুন আহমেদ তাদের ঠিকই বলেছেন আপনি। এটা নির্দেশনায় এই সরকারের এই গঠন আলোচনা প্রক্রিয়া এটা অর্ধেক আলোচনা করলে সেটা আসলে একটু মিসলিড হবে। থাক। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি যুক্ত করতে আমি একটু চেয়েছিলেন। শুনছিলাম এই যে একাডেমিক ডিবেট হচ্ছিল, জি এই একাডেমিক ডিবেটে জনগণের কোনো লাভ হবে না। এই যে আপনারা বললেন যে জুলাই সনদ ধরেন আপনার পাশ হয়ে গেল, আইনি ভিত্তি দেয়া হয়ে গেল, পরবর্তী যখন সরকার আসবে হ্যাঁ, তখন দেশের কোন সিটিজেন যদি উচ্চ আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে কনস্টিটিউশনালিটি নিয়ে, ওটা কোথায় যাবে কেউ কিন্তু জানেন না। আজ থেকে 3 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে জানেন না। নীতিগতভাবে বিএনপি মনে করেন যে হা না ভোট আপনার হওয়ার জন্য বলেছে, এবং সেটা নির্বাচনের দিন বলেছে কেন, যে আপনার মনে করেন যে কস্ট ইফেক্টিভ হবে। এটা ছিল একটা কারণ। আপনারা কি কেউ একবারও ভেবে দেখেছেন যে জুলাই সনদ যদি পাশ হয় আওয়ামী লীগ ইতিহাসের আস্থা করে যাবে? এই জুলাই সনদের জন্য হা না ভোট যদি হয় আওয়ামী লীগের সমর্থকরা এসে ভোট দিয়ে না জয়যুক্ত করে দেবে? একবারও কেউ ভেবে দেখেছেন? সবাই নিজের স্বার্থটা কিন্তু দেখছেন আমরা আপনারা। তো আমি একটু হুমায়রা, আমি একটু বলি, একটা কথা বলি, এখনো বলছি, 106 আর 7 এই বিতর্ক মনে করেন পাবলিক বোঝে না। জনগণ সকল ক্ষমতার উৎস, এবং যে স্পিরিট এন্ড উইল অফ দ্য পিপলস পায়াস উইশ, দ্য রিফ্লেকশন, দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট রিফ্লেকশন। এবং সেটাতে একটা মতামত চাওয়া হয়েছে 106। সরকার তো 106 এর সোর্স না, তো জি ওটা জাস্ট ক্ল্যারিফাই করে will of দিয়েছে people, এইটুকু। exactly, আমার will of কথাটা- হ্যাঁ, government তো তাহলে এর সেটা- basis হচ্ছে সেইটা will of derive- people। ওইটা ডিরাইভ করেছে কোথা থেকে? আর্টিকেল 7 থেকে। এখন আপনারা যদি বলেন যে জেপার্ডাইজ হয়ে গেছে কনস্টিটিউশন, এইসব একাডেমিক ডিবেট আমরা করতে পারি। আপনিও লয়ার, আপনার জামাই লয়ার, আপনার শ্বশুর লয়ার, আমাদের অ্যাডভোকেট আতিক লয়ার, সবাই যান রিট জুরিসডিকশনে, ওই বলেন যে আমার আর্টিকেল 27, আমার 29, আমার 30, 31, 42 কত কিছু আমরা বলি, সবকিছু যাই, সবকিছু আমরা ইনভোক করতে চাই। কার আন্ডারে? ওই 102 এর আন্ডারে যাই। অ্যাপিলেট ডিভিশনে আমরা 103, 4 এইসব নিয়েই থাকি। ভেরি মাচ জি। উই আর উইদিন দ্য এমবিট অফ কনস্টিটিউশন। না, এইসব ঠিকই, কথা বলে লাভ নাই। ঠিকই। এগুলি হলো না, শুধু ওইটা শুধু তো ওইটাই academic বলছিলাম যে debate, এটা একটা মানুষ কিচ্ছু বোঝে না। বিস্তর আমি তো বললাম তো ভাই, না, এই মুহূর্তে exactly. সমাধানটা ওনাকে আলাপ চাচ্ছিলাম। আলোচনা করেন। ট্রাস্ট থাকা উচিত পলিটিশিয়ান একজন আরেকজনের উপরে। ওই সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে তাই বলে আপনি আমি করবো না, চেষ্টা করব না, এটা তো হয় না। সনদ দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, সিলগালা করে একেবারে প্যাক করে দিতে হবে, নাইলে তো এটা আপনার তলে জি। থেকে বিড়াল বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি, এইটা ফিরবো কাম্য এই না ভাই, এই এটা কাম্য আলোচনায়। না। যত আলোচনাই করেন, এর পরের জন এসে যদি না মানে, না মানলে কিছু করার নেই। এখনো- এবং আপনি যেটা এখনো বললেন যদি- সেটা তো এখনো যদি- ঠিক। এখনো যদি কোন আদালতে- নাগরিক গিয়ে উচ্চ আদালতে যান, আদালতে চ্যালেঞ্জ হলে চ্যালেঞ্জের তখন সম্মুখীন তখন যদি আসলে আইনি এটা তো আমরা তো বিষয় থাকে। প্রশ্নবিদ্ধ হবে। এই না, সমস্ত ওই বিষয় কারণেই প্রশ্নবিদ্ধ গণভোটের হবে। কথাটা আসছিল যে একটা বিরতি নিয়ে আমি ফিরে মানুষের mandate-টা একটা যদি- বিরতি নিয়ে হুমায়রা নূর, একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে একটু। একটা বিরতি নিয়ে ফিরি দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি ছোট করে 1 মিনিটের মধ্যে যদি এটা ছাড়তে পারেন। ধরেন আমি গণভোটে দিলাম, গণভোটে পাশও হয়ে গেল, এরপরে আমি উচ্চ আদালতে গিয়ে মামলা করে দিলাম যে এই গণভোটের প্রক্রিয়াটা ঠিক হয়নি, সংবিধান সম্মত হয়নি। কারণ রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি গণভোটে, সংসদ থেকে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি গণভোটে দেবেন, তারপরে এটা আইন পাশ হবে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন মেনটেন হলো না, তখন আমি যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করি, তখন তো যে কোনো কিছু হতে পারে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এর আগেও তো গণভোট 3 বার হয়েছে। একবার সংস্কার প্রশ্নে, আর 2 বার হচ্ছে প্রশাসনিক ইস্যুতে। তো বাংলাদেশের মানুষ যদি একটা গণভোট করে একটা বিষয়ে ম্যান্ডেট দেয়, এবং সেইটার বিষয়ে রিট একদম যে রিট হতে পারবে না, সেইটারও আসলে সুযোগ আমরা নাকচ করে দিচ্ছি না। এটা আপনি যে সম্ভাবনার কথা বললেন সেটা হতেই পারে, কিন্তু দিন শেষে আমাদেরও তো যুক্তি আছে যে কি কারণে এইটা ভ্যালিড হবে, এবং সেইটাকে আবার ভ্যালিডিটিটা এনশিওর করবে তো নেক্সট পার্লামেন্ট। এমন না যে নেক্সট পার্লামেন্ট এই যে ডিসিশন গুলো হয়েছে ঐক্যমত্য কমিশনে, সেইটা তারা, আমি তো বিশ্বাস করতে চাই যে ধরেন যেই ক্ষমতায় আবার যাক, অসীম ভাই যে সে বলছিলেন যে কিন্তু- যদি ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা যদি এটা ওইটা উনি বাতিল করে দেয় সম্ভাবনার ভোট কথা দিয়ে। বলেছে, কিন্তু আমরা মানুষের উপরে এতটুকু আমাদের আস্থা আছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, জুলাই যারা দেখেছে, আমি জুলাই নিয়ে আমরা কথা বললেই আপনারা অনেকে বলেন যে জুলাই
বিক্রি করছে, কিন্তু জুলাই সাধারণ মানুষ দেখেছে, এবং জুলাই শুধু আমার আপনার রাজনৈতিক দলের বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল না, জুলাই ছিল সমগ্র বাংলাদেশের মানুষের, এবং ওই বাংলাদেশের মানুষের মানুষ ওই মানুষের সেই উপর দিনই আপনাদের আওয়ামী বিশ্বাস লীগকে আছে, রিজেক্ট ওই করেছে, বিশ্বাস থেকে সেই দিনই আওয়ামী লীগকে রিজেক্ট করেছে, এবং তারপরেও সমর্থক বাস্তবতা আছে। ভিন্ন, হুমায়রা একটু বলে রাখি, বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ যখন মিছিল করতে নামে, আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য কেউ আসে না রাস্তায়। না দেখেন, সব সময় তো হানাহানি করতে মানুষ রাস্তায় নামবে না, একটা স্পেস দিয়ে দিচ্ছে, এই দেশের জনগণ স্পেস দিয়ে দিচ্ছে। সব সময় বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরি। হ্যাঁ, দ্যাটস ট্রু, এইটা ট্রু যে মানুষ অনেক সময় ভুলে যায়, বাট তারপরেও যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন মানুষ কিন্তু ভুল করবে না বলেই আমাদের বিশ্বাস। Exactly, মানুষের উপরে তারপরেও দিন শেষে আসলে মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের, আর কোনো তো উপায়ও নেই। অ্যাডভোকেট আতিকুর রহমান। জি, এই প্রসঙ্গে আমি বলবো, দেখুন, যদি কোর্টে যাওয়ার সুযোগ থাকে, গণভোট হলে তো একটা কিছুটা বৃত্তি আমাদের মজবুত থাকে। যদি গণভোট আপনি নাই করেন তাহলে আরো বেশি সুযোগ থাকবে। যে ইলেকশনটা আপনি করবেন 26 সালে, এর ভিত্তিটা কি বলুন? ইলেকশন তো হওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী 2028-29 সালে গিয়ে। তার মানে গণভোট হওয়ার মধ্যে দিয়ে একটা বেস তৈরি হবে না, আমরা একটা ঘটনা ঘটেছে, এটা সনদ হয়েছে, মানুষ তার পক্ষে একমত হয়েছে, তার ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। এখন যেটি হয়েছে একটা সামাজিক চুক্তি হয়েছে। এই যদি এটাকে এই অবস্থা আপনি রাখেন, এটার আশঙ্কা বেশি এটা কোর্টে যাবে। যখন গণভোটটা হবে, হ্যাঁ হয়তো কোর্টে যাবে, কিন্তু তখন বেস থাকবে না। এই কাজটা এমনিতে হয় না, এর সাথে জনগণের একটা এঙ্গেজমেন্ট ছিল, জনগণের অপিনিয়নটা দিয়েছে, সুতরাং জনগণের আতিকের কাছে একটা প্রশ্ন। আচ্ছা অ্যাডভোকেট আতিক, আমি এটা খুব ভালো বুঝতেছি না। আপনি বলছেন যে পার্লামেন্ট ইলেকশন হওয়ার কথা হচ্ছে 2028-29-এর দিকে, কেন আপনি এটা বলছেন? আমারও প্রশ্ন ছিল, কেন বলছেন এটা, বলেন তো দেখি, ব্যাখ্যাটা দেন। আমাদের এখন কি পার্লামেন্ট আছে? না, আমি বলি, আমাদের না, এখন কি পার্লামেন্ট আছে? একটা সরকারের পতন হলো, এই যে সব যে নাই, এই জন্য তো বসে করতে হবে আমাদেরকে। আপনি যে জুলাই সনদ চাচ্ছেন, এই যে এত ঘটনা ঘটে গেল, এত মানুষের সেখানে প্রাণহানি ঘটলো, দেশে নতুন করে নির্বাচন কমিশন গঠিত হলো, আমাদের নতুন করে মানে দেশের প্রতি এতগুলো জিনিস আমাদের হয়ে গেল, যে বেসটা কি আসলে? আপনি বেসটা হচ্ছে আপনি জুলাই সনদটা করবেন, এটার একটা আইনি ভিত্তি আপনি দেবেন, যাতে করে পরবর্তীতে কেউ এর উপরে খুব বেশি তারা আইনি প্রকৌশল সেখানে না পায়। এখন বাংলাদেশের আইন তো তার স্বাধীন, সবাই যেতেই পারে সেখানে। আমরা মনে করি এটা আইনি ভিত্তি হলে, একটা কনস্টিটিউশনাল অর্ডার যদি হয়ে যায়, তখন এই ক্ষেত্রে পরে শুধু সেখানে কম থাকবে, যার জন্য জিনিসটাকে আমরা কম থাকবে। হ্যাঁ জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ শেষ মন্তব্য করবেন। ইলেকশন হওয়ার কথা ছিল না, ইলেকশন হওয়ার কথা ছিল যে নভেম্বর 2024-এ, যে কোনো কারণে সংসদ ভাঙিয়া গেলে 90 দিনের মধ্যে, পরবর্তী 90 দিনের মধ্যে। যাই হোক, এগুলি ভিন্ন কথা। এই যে এগুলো যুক্তি তর্ক, যে কাগজি ভাই যেটা বলেছেন, রাইটলি পয়েন্টেড আউট, 28-29 সালে না, এগুলি কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যা কিছু করা দরকার, আমি মনে করি সবাইকে তাই করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, 1/11 সরকার বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছে, কোনোটা কিন্তু নির্বাচিত সরকার, যেগুলো আওয়ামী লীগও নির্বাচন করেছে সেটা ভিন্ন জিনিস, তাদেরটা ছিল ডাকাতির নির্বাচন, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং তিনটা আপনার অন্তত ত্রুটি মুক্ত, ত্রুটিযুক্ত সবকিছু মিলিয়ে, ভালো মন্দ মিলিয়ে আপনার তিনটা তো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। সেই সমস্ত সরকারগুলো কিছুটা হলে অ্যাকাউন্টেবিলিটি ছিল, চেষ্টা করেছিল। এই জন্য বলছি যে যেটাই হোক, সবকিছু মিলিয়েই কিন্তু রাজনৈতিক সরকার এবং ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সরকার মানে গণতন্ত্রে ফিরতে হবে, সেই জিনিসটা আপনাকে সবাইকে কাজ করতে হবে, এটাই বুঝি আমি। জি, আমিরুল ইসলাম কাগজি 1 মিনিটে একটা মন্তব্য, শেষ মন্তব্য করবেন। আমি শেষ মন্তব্য বলতে কি, আমি যে আগেও বলেছি, এটা এখন আবার বলছি, যে পলিটিক্যাল সলিউশনটা রাজনীতিবিদদের হাতে থাকুক, তারা এটা করুক। আর আইনের ভিত্তি যেটা আছে, সব দুইটা এক জায়গায় করে আপনি এটা সমাধান করতে পারবেন না। এই যে একজন বলল, এখন ওই যে আতিক বলল যে 2028 সালে নির্বাচনটা হওয়ার কথা ছিল, এটা কিসের ভিত্তিতে বলছে আমার মাথার মধ্যে আসে না। কারণ এখন পার্লামেন্ট নেই, আপনার পার্লামেন্ট ভেঙে গেলে 90 দিনের মধ্যে করতে হবে। আপনি তো অলরেডি আছেন আপনি এই সংবিধানের মধ্যে, যদি সংবিধানকে ফেলে দিতেন। আমরা একটু বোধহয় মিসলিড করছি, মানে উনি বলছেন যে যদি পার্লামেন্ট যদি ফ্যাসিস্ট সরকার পতন না ঘটতো তাহলে, যদি এবং কিন্তু এইগুলোর মধ্যে তো নেই। অ্যাডভোকেট আতিকুর রহমান কি এই সেন্সে বলেছেন নাকি আমি ভুল বুঝলাম? না, মাহবুব, আমি আপনাকে আরো একটু ব্যাখ্যা করে দেই। সেটা হলো, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ যেভাবে যে পদ্ধতিতে ক্ষমতায় ছিল,
তাকে এইভাবেই যেতে হতো, আজকে না হোক কালকে না হোক পরশু, কেননা তার ফেরার কোনো রাস্তা ছিল না, সে তো ওয়ান ওয়ে ট্রাফিক, একদিকেই এগুচ্ছে, তাকে কোনো না কোনো এক জায়গায় থামতেই হতো। সেটা এইভাবেই সেই থেমেছে আমাদের 2024-এর আগস্টের 5 তারিখে, এইখানেই থামতে হয়েছে তাকে। আমিরুল ইসলাম কাগজি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময়ে একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।